ভয় একটা খুবই বাজে জিনিস। মানুষ ভয় পেলে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় এবং কারুর ভিডিও এক্সপোজ করলে সে যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক মারে তাহলে বুঝতেই হবে যে সে ভয় তো পেয়েছিল। এবার কিসের ভয় সেটা সেই ভালো বলতে পারবে। ধরে নিন একটা চ্যানেলের নাম রঙ্গে রঙ্গিতা, না আসল নামটা ব্যবহার করলাম না, কে জানে নামের জন্য হয়তো স্ট্রাইক দিয়ে ফেললেন। তো এই রঙ্গিতা ম্যাডাম কোনো ওয়ার্নিং বা কিছু না দিয়ে, কোনো কপিরাইট ক্লেম না করে ডিরেক্ট স্ট্রাইক মেরেছেন। হঠাৎ দেখলাম দুপুর 1টার সময় ভিডিওটা রিমুভ। খুব ভালো, যদি ওই ভিডিওতে ফুটেজ ইউজ করাই আমার ক্রাইম হয়ে থাকে তাহলে আমি এক্সট্রিমলি সরি। কিন্তু রঙ্গিতা ম্যাডাম, আপনি যে আপনার ভিডিওতে চিরঞ্জিত বাবুর পয়েন্ট এস্টাবলিশ করার জন্য বঙ্গাই কিরণের ছবিটা ইউজ করেছেন একটু ব্লার করে, সেটা ফেয়ার ইউজ। আর আপনার যে গেস্ট সে যখন অডিয়েন্সকে বস্তি বলছে, অশিক্ষিত বলছে, গ্রামের মানুষকে বলছে আলুওয়ালা, সেটাকে আমি কল আউট করলে, ওনার টোনালিটি বোঝানোর জন্য আমি ফুটেজ ইউজ করলে সেটা হয়ে যাচ্ছে ক্রাইম। বাহ, সত্য বলার জন্য যদি এটা ক্রাইম হয় তাহলে এরকম ক্রাইম করাও ভালো লোকের পা চাটার থেকে। চটি চাটতে চাটতে টলিউড তো রসাতলে গেল, আপনাদের মতো ইউটিউবাররা আপনারাও যাবেন। এরকম প্রচুর ইউটিউবার দেখা যাচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়া তো বিক্রি হয়ে গেছিলই, এবার এই যে প্যারালাল মিডিয়া এরাও বিক্রি হয়ে গেছে ভালো টাকায়। তাই জন্য কতজনকে কপিরাইট স্ট্রাইক মারবেন, মারতে থাকুন, আমরাও বলতে থাকবো when there is a will there is a way। ও আপনার ফুটেজ আমার চাই না, আপনি রেখে দিন এই ফুটেজগুলো সাজিয়ে গুছিয়ে, কারণ যাদের কাছে সত্য পৌঁছানোর আমরা ঠিক পৌঁছে দেবো। কারণ থ্রাশ আওয়ারের স্ট্রেংথ তার ভিডিও বা কন্টেন্ট নয়, তার সাবস্ক্রাইবার্স এবং তার ভিউয়ার্স। তারা যতদিন পাশে আছে আমি কাউকে ভয় পাবো না। তো চলুন শুরু করা যাক গতকালের ভিডিও, আনএডিটেড, আনফিল্টার্ড অ্যান্ড র। এগেন বলছি, যে ফুটেজগুলো আমি ইউজ করেছিলাম সেগুলোকে আমি ভয়েস ওভার দিয়ে রিপ্লেস করেছি, বাকি পুরো ভিডিওটা এক্স্যাক্টলি সেম আছে। সো নির্দ্বিধায় আপনারা দেখুন, এনজয় করুন এবং সঙ্গে থাকুন। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার ডাক নাম হওয়া উচিত ডিলিউশন আল্ট্রা প্রো ম্যাক্স। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি কথা বলছি বেদের ছেলে চিরঞ্জিতকে নিয়ে, সরি চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে। আমি রিসেন্টলি ওনার একটা ইন্টারভিউ দেখলাম, একটা পডকাস্টে উনি গেছিলেন। তো সেখানে উনি যে বক্তব্যগুলো পেশ করলেন সেগুলো শোনার পর আমি এইটুকু বুঝতেই পারলাম যে বাংলা সিনেমার আজকের এই অবস্থা কেন। আমি যতগুলো ফিল্ম রিভিউ করেছি এবং যতগুলো এরকম ধরনের ভিডিও বানিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি বাংলা সিনেমার ইন্টিগ্রাল ফল্ট নিয়ে কথা বলেছি। ইউজুয়ালি অনেকেই অনেক রকম ইন্টারভিউ দেন, আমি সবগুলো নিয়ে কথা বলি না, বাট এই ইন্টারভিউটা আমার চোখে পড়ার পর আমি ভাবলাম এটা নিয়ে কথা বলতে হবেই। ইনফ্যাক্ট এটা কিন্তু ফার্স্ট টাইম নয়, এর আগে বহুবার চিরঞ্জিত বাবু উল্টো পাল্টা কথা বলেছেন পডকাস্টে গিয়ে, এবং দুর্ভাগ্যবশত ওনাকে কেউই কোনোদিন কাউন্টার করেনি। অবশ্যই আমি তো আর কোনোদিনই চিরঞ্জিত চক্রবর্তীর সামনাসামনি আসবো না, কারণ উনি নিজেই বলেছেন উনি বিশাল সুপারস্টার। চিরঞ্জিত তো একজন ফ্ল্যামবয়েন্ট, বিশাল সুপারস্টার। তো ক্যামেরার মাধ্যমে আপনাদের থ্রু দিয়ে আমি আমার বক্তব্যগুলো পেশ করছি। প্রথম কথা, ইন্টারভিউতে চিরঞ্জিত বাবু কিছু বেসিক মিস ইনফরমেশন দিয়েছেন। উনি বলেছেন যে ওনার 1995 এর ফিল্ম কেঁচো খুঁড়তে কেউটে থেকে ইন্সপায়ার্ড হয়ে বলিউডে নাকি প্রচুর কে ফিল্মস হয়েছে। এই জন্য বলি, পডকাস্ট হোস্ট করতে গেলে নানান ফিল্ড সম্পর্কে একটু ইনফরমেশন রাখতে হয়। আইদার চিরঞ্জিত বাবু এই কথাটা জানেনই না, উনি হিন্দি সিনেমা দেখতেনও না, বা ওনাকে ওনার কোনো শুভাকাঙ্ক্ষী এটাই বলেছিল যে দাদা আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে করণ জোহর ফিল্মগুলো বানাচ্ছে। ওয়ার দ্য রিয়েল ফ্যাক্ট ইজ 1964 সালের কাশ্মীর কি কলি, 1973 এর কাহানি কিসমত কি, 1976 এর কাতিলো কে কাতিল, 1977 এর খেল খিলাড়ি কা। একজন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা মানুষ কিভাবে এরকম একটা ওপেন মিথ্যে কথা বলে দিল সেটা আমি জানি না। দ্য রিয়ালিটি ইজ কেঁচো খুঁড়তে কেউটের বহু বছর আগে থেকেই এই কে ইউজ হচ্ছে, এবং এই পডকাস্টে উনি যে শুধু এই মিস ইনফরমেশন দিয়েছেন এটাই নয়, উনি খুব ব্লেটেন্টলি অডিয়েন্সকেও ছোট করেছেন। তার বস্তির বাড়িতে কোনো চেয়ারই নেই। আজকালকার ডিজিটাল যুগে দাঁড়িয়ে উনি বলতে চাইছেন যে হাঁটি হাঁটি পাপা, নিকশ ছায়া, পর্ণশবরীর সাপ, চতুষ্কোণ, ষড়রিপু, বাড়িওলি, এই ছবিগুলো নাকি গ্রামের লোকের কাছে পৌঁছই না। চতুষ্কোণ কি বুঝবে ওরা, বাড়িউলি কি বুঝবে ওরা, এখনকার যে ছবিগুলো করি ষড়রিপু কে বুঝবে, যেগুলো আমার হিট ছবি আছে। গ্রামের মানুষকে উনি আলুওয়ালা, মাছওয়ালা এইভাবে আইডেন্টিফাই করছেন। সে হয়তো মাছ বিক্রি করে, মাছওয়ালা, সে হয়তো আলু বিক্রি করে, অনেক টাকা হয়তো পকেটে আছে, 5,000 টাকা পকেটে আছে হয়তো, কিন্তু তার 250 টাকা 300 টাকা দিয়ে সিনেমা দেখার ইচ্ছেটা নেই। ওনার মতে এই ধরনের ছবি শহরেই শুরু হয়, শহরেই শেষ হয়। গ্রামের লোক নাকি প্রজাপতি 2 দেখেনি, নামটাও শোনেনি। এই ধরনের সিনেমা নাকি মাল্টিপ্লেক্সে রিলিজ হয় বলে লোকে ভয় দেখতে যায় না। মাল্টিপ্লেক্সে একটা ভীতি আছে সাধারণ বাঙালি দর্শকের, কারণ তাদের চটিটা ঠিক নেই, যেটা সাদা ফ্লোরটার ওপর ভালো লাগে না দেখতে, তার চেহারা আয়না এলে তার খুব বাজে লাগে দেখতে। চিরঞ্জিত বাবু যে মলের সিকিউরিটি গার্ড এটা আমি জানতাম না, যে কে মলে ঢুকছে আর কে ঢুকছে না এটার ইনফরমেশন ওনার কাছে আছে।
আছে। আমার মনে হয় চিরঞ্জিত বাবুকে একটা ইন্টারোগেশন রুমে বসিয়ে একবার প্রশ্ন করা উচিত, দাদা আপনার কোথাও মনে হয়নি যে আপনারা যে সিনেমাগুলো বানান সেইগুলো বাজে? এই যতগুলো সিনেমার আপনি নাম বললেন, হতেই পারে কারোর সেগুলো পছন্দ, কারোর অপছন্দ, কিন্তু আপনি ডিসক্রিমিনেট করার কে? কোন ধরনের অডিয়েন্স কি দেখবে সেটা অডিয়েন্সের চয়েস। আপনারা মন দিয়ে সিনেমাটা বানান, কোথায় হল বন্ধ হয়ে যাচ্ছে, কোথায় কে রিভিউ আর বাজে রিভিউ দিচ্ছে, এই নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? আপনি তো নিজেই বলছেন আপনি একটা সিনেমায় 11 লক্ষ টাকা ইনভেস্ট করে 95 লক্ষ টাকা কামিয়েছিলেন। তো যদি আমি প্রশ্নটা করি যে ওই 95 লক্ষ টাকা আপনি কি আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিইনভেস্ট করেছিলেন, তাহলে আপনার উত্তরটা কি হবে? কোনো বিজনেস গ্রো করার জন্য সেখানে রিইনভেস্টমেন্ট দরকার। একটা সিনেমা থেকে টাকা কামিয়ে সেটাকে যদি আপনি আবার রিইনভেস্ট না করেন, বেটার প্রোডাক্ট না বানান, একই রকম রদ্দি মার্কা প্রোডাক্ট বানাতে থাকেন, তারপর বলেন যে অডিয়েন্স খারাপ, তাহলে ইন্ডাস্ট্রি কোনোদিনই গ্রো করবে না, এবং করেও নি। আপনি নিজে ইন্টারভিউতে বলছেন যে কৌশিক গাঙ্গুলি, স্বপন সাহা, অঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আর্টিকেলস লিখতেন। হ্যাঁ, কেন লিখবে না? যার যেটা লেখার ইচ্ছে সে তো সেটা লিখবেই। আপনি যে আজকে মুকেশ খান্নার মতো উল্টোপাল্টা কথাগুলো বলছেন, আপনাকে কেউ আটকেছে? এই যে আপনি লোককে বলছেন যে কেউ ইউটিউব চ্যানেল খুলে যা ইচ্ছে বলছে, দেবদাকে অমুক বলছে, একে অমুক বলছে, তাদের কি ক্রেডিবিলিটি? আপনার কি ক্রেডিবিলিটি যে আপনি সবার বিরুদ্ধে আঙুল তুলছেন? ক্রিটিক হওয়ার জন্য মিনিমাম তো একটা জায়গা লাগে, এডুকেশন লাগে, শিক্ষা লাগে, এক্সপিরিয়েন্স লাগে। চ্যানেল খুললেই আমি বলতে পারি যার তার সম্বন্ধে যা ইচ্ছে। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছেন। ক্রিটিক হওয়ার জন্য শিক্ষা লাগে, এক্সপিরিয়েন্স লাগে, নলেজ লাগে। তো আপনাকে কে বললো যে আমাদের এগুলো নেই? আমাদের দেখে কি অশিক্ষিত মনে হয়? আমরা সিনেমা দেখিনি, সিনেমার ব্যাপারে পড়াশোনা করিনি? আপনাকে কে বললো যে আমরা ক্লাস 2 ফেল? আর আরেকটা কথা, বাজে বলতে গেলে শিক্ষা লাগে, বাজে বলতে গেলে নলেজ লাগে, কিন্তু ভালো বলতে গেলে শিক্ষা লাগে না বলুন? ওই যে হলের বাইরে আপনাদের সিনেমার বিট কালেকশন করা হয়, তখন যারা ভালো বলে ওগুলো তো আপনারা রেখে দেন, তখন তো বলেন না ওর কি শিক্ষা আছে, ও কি করে ভালো বললো সিনেমাটাকে। যখন আপনার বেদের মেয়ে জ্যোৎস্নাকে কেউ ভালো বলে, তখন আপনি জিজ্ঞেস করেন যে তোমার শিক্ষা কি? না। যখন আপনার চতুষ্কোণকে কেউ বাজে বলবে, তখন আপনি জিজ্ঞেস করেন যে শিক্ষাটা কি। অ্যাটলিস্ট কনসিডার ইয়োরসেলফ টু বি লাকি যে আমরা আপনাদের নিয়ে আজও কথা বলছি। যেদিন লোকে কথা বলা বন্ধ করে দেবে না, কেউ পুছেও দেখবে না। আপনি যেসব বেসলেস মেসড আপ লজিক দিলেন এই পডকাস্টে, আপনি কি বলছেন? এই পুরো সেন্টেন্সটার কোনো মানে নেই। আপনি হয়তো আপনার বাড়িতে এরকম করতেন, আমরা শুনি এরকম ঘটনা ঘটতে। আর আপনার তো সিনেমাগুলো 90s এর, যেগুলো দেখতে লাগে 60s এর। এমন ভাবে কথাগুলো বলছেন যেন কোনো প্রি হিস্টোরিক ব্রিটিশ এরার কথা বলছেন। কোনোদিন দেখেছেন নিজের 90s এর এরার সিনেমাগুলো? ওই সেম টাইমে বলিউডের সিনেমার কোয়ালিটি দেখেছিলেন? আজকে আপনি বলুন, প্রসেনজিৎ চ্যাটার্জি বলুন, আপনারা 90 এর দশকে যে সিনেমাগুলো করেছিলেন সেগুলোর জন্য প্লিজ আর নিজেদেরকে সুপারস্টার বলবেন না। উনি এই পডকাস্টে বলছেন যে এই আলুওয়ালা, রিক্সাওয়ালা, মাছওয়ালা এদের পকেটে প্রচুর টাকা আছে, কিন্তু এরা মলে ঢুকতে লজ্জা পায়। হলে আসাররা তাদের আপনি আপনি বললে তারা নাকি ইনসিকিউর ফিল করে, রিজার্ভ সিটে বসতে নাকি তারা অকওয়ার্ড ফিল করে। আরে দাদা, বলতে কি চাইছেন? এসব ইন্টারভিউ কেন দেন? পডকাস্টে এসে কেন নিজের নাম খারাপ করেন? ওনাদের সময় নাকি হল বেড়েছে, উনি নিজে গিয়ে হল উদ্বোধন করতেন। আচ্ছা, ফিতে কাটলেই আপনার জন্যই হল খোলা হয়েছে? ফিতে তো যে কেউ কাটতে পারে, একজন গেস্টকে দিয়ে ফিতে কাটানো হয়, সেই গেস্টের কন্ট্রিবিউশনে হল খোলা হয়েছে, এটা তো নয়। 90 এর দশকে কেন সিনেমার কোয়ালিটি পড়ে গেছিল, এটাকে অ্যাকচুয়ালি অ্যাড্রেস না করে আপনি পুরো দোষটা দিয়ে দিলেন অডিয়েন্সের ঘাড়ে। অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এবং এই পিপল হচ্ছে আনএডুকেটেড, ইলিটারেট, এটা আপনি নিজে বললেন। এরা তো পড়ে না, এরা শিক্ষিত নয়। ছি ছি দাদা, লজ্জা করে না? আপনার সিনেমা যে টিকিট কেটে দেখছে, টাকা দিয়ে দেখছে, তাকে আনএডুকেটেড বলছেন, তাকে ইলিটারেট বলছেন? আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো ইন্ডাস্ট্রি আছে যেখানে নিজেদের দর্শককে লোকে ইলিটারেট বলে। দর্শক যে কেউ হতে পারে, গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত, আপনার তাতে কি? আর এই বয়সে এসে এইসব কথা কেন বলছেন? দেখুন, সত্যি কথা বলতে আপনার কোনো লেগেসি নেই। ইংলিশে একটা সেইং আছে, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। আপনারা এটা খুব ভালো করে শিখেছেন। ধরুন কেউ একজন জঙ্গলে গেছে, তার ম্যালেরিয়া হলো, সে ডাক্তারকে প্রশ্ন করলো ম্যালেরিয়া আমার কি থেকে হয়েছে? ডাক্তার তখন তাকে বলছে ওই যে তুমি বাড়ি ছেড়ে জঙ্গলে গেলে ওই জন্য হয়েছিল। লোকটা বললো না না। ডাক্তার বলছে ওই যে তুমি রাত্রে বাইরে ছিলে ওই জন্য হয়েছে। লোকটা বললো না না। ডাক্তার বলছে ওই যে তুমি মশারি টাঙাওনি ওই জন্য হয়েছে। লোকটা বলছে না না। ডাক্তার বলছে ওই যে তোমার সাথে কেউ ছিল না ওই জন্য হয়েছে। তখন লোকটা ডাক্তারটাকে একটা চড় মারলো, এবং তখন ডাক্তার বলল না, মশার কামড়ে ম্যালেরিয়া হয়েছে। এই ছোট্ট ইনফরমেশনটা না আপনাদের মুখ থেকে কোনোদিন বেরোবে না। জীবনে আপনারা স্বীকার করবেন না আপনারা অতীব নিম্নমানের সিনেমা বানিয়ে গেছেন বছরের পর বছর। এন্টারটেনমেন্ট ফ্যাক্টর অবশ্যই ছিল, লোকে এনজয় করতো, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। যারা এনজয় করতো, যারা দেখতো, তাদেরকেও আমি কিছু বলছি না। এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন চয়েস, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ডিসিশনস। কার কি ভালো লাগবে এটা আমারও দেখার দরকার নেই, আমার মনে হয় না ক্রিয়েটারদেরও দেখার কথা। কিন্তু তাই বলে কেঁচো খুঁড়তে কেউটে বেদের মেয়ে
জ্যোৎস্না, এগুলোকে যদি আপনি বলেন কালজয়ী ফিল্মস, বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, এটা নাকি আইকনিক ডায়লগ অফ দ্য সেঞ্চুরি, কি বলছেন? কি সেবন করেছেন? আর 90-এর দশকে ভুড়ি ভুড়ি হিন্দি সিনেমা বেরিয়েছে, আপনাদের মতে সেই সিনেমাগুলোর যে কালেকশন, ওটা রিজনই নয় যে বাংলায় নতুন সিনেমা হল তৈরি হয়েছে। এটা তো দেখছি মশাই একটা সেপারেটিস্ট মুভমেন্ট। আপনারা বেঙ্গলে হিন্দিকে অ্যাকনলেজই করতে চান না, অথচ ট্যাং ট্যাং করে বলিউডে কাজ খুঁজতে সবাই চলে যান। আজব পাবলিক। টলিউডের প্রত্যেকটা লোক বলিউডে কাজ খুঁজতে গেছে, কেউ সাকসেসফুল হয়েছে, কেউ হয়নি। কিন্তু বলিউড যখন এখানে কোনো কাজ নিয়ে আসে, আপনারা তখন দেখান না আমার সোনার বাংলা, কাউকে ঢুকতে দেবো না, আমার জায়গা। এরকম ধরনের লোকের মানসিক চিকিৎসার প্রয়োজন। বাচ্চা বাচ্চা ছেলেরা ইউটিউব চ্যানেল খুলছে, একে ওকে জ্ঞান দিয়ে যাচ্ছে। দাদা আপনিও তো এককালে বাচ্চা ছিলেন, নাকি আপনি জন্মেছেনই বুড়ো? তা তো সম্ভব নয়। আপনাদের মতো বয়স্ক লোকেদের জন্য না আমাদের খুবই প্রবলেম হয়। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইয়াং ব্লাডের প্রয়োজন। এই যে প্রত্যেকটা ছেলে মেয়ে বেঙ্গল ছেড়ে চলে যাচ্ছে, আপনাদের জন্য। কত বয়স্ক দাদু দিদারা রয়েছে, আমার কত সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন অ্যাবাভ 60, অ্যাবাভ 70, কত ওপেন মাইন্ডেড তারা, কত এনকারেজিং, কত ভালো ভালো কথা বলেন তারা বোঝার চেষ্টা করেন। কিন্তু এই যে আপনাদের মতো মেন্টালিটি নিয়ে যারা চলেন না, যে ইয়াং ব্লাড মানেই বাজে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, এই ছোকরা, এসব কি ভাষা মুখের? আপনাদের লজ্জা করে না? আপনাকে যদি রাস্তায় কেউ বলে এই বুড়ো ভাম, ভাল লাগবে? খারাপ লাগবে না? আমাদেরও তো একদিন বুড়ো হতে হবে। যেরকম আপনি একদিন বাচ্চা ছিলেন, আমরাও তো একদিন বুড়ো হব। তো একে অপরের ওই স্টেজটাকে কেন রেসপেক্ট করতে পারি না? আপনাদের সময় কেউ ক্রিটিসাইজ করতো না, তখন নিউজ পেপার ছিল। আপনি নিউজ পেপারকেও বলছেন যে উল্টো পাল্টা লিখতো। মানে আপনাদের মতে শুধু ভালো বললেই ক্রিটিসিজম হয়, বাজে বললে ক্রিটিসিজম হয়ই না। ওটা হেট্রেড, অশিক্ষা, বাড়ির কোনো শিক্ষা নেই। আপনি যখন ফিল্ম শুরু করেন তখন টেলিভিশন একটা নতুন মিডিয়াম, অ্যাটলিস্ট বেঙ্গলে, ইন্ডিয়াতে। তার আগে ফিল্ম একটা নতুন মিডিয়াম ছিল, তার বহু বছর আগে যাত্রা, নাটক। তো ওভার দ্য কোর্স অফ টাইম মিডিয়াম অফ এন্টারটেইনমেন্ট চেঞ্জ হয়। এখন সোশ্যাল মিডিয়া চলছে। কোথায় আপনি ইয়াং ব্লাডকে এনকারেজ করবেন, কোথায় আপনি অ্যাপ্রিশিয়েট করবেন, একটু ইয়াংস্টারদের সাথে ঘুলে মিলে যাবেন, তা না। আপনি ওখানে বসে আমি ফ্ল্যামবয়েন্ট বিশাল সুপারস্টার। আর পডকাস্টার ম্যাডাম, আপনি বলতে পারলেন না যে দাদা আপনি যে ইন্টারভিউটা দিচ্ছেন এটাও ইউটিউবেই যাবে, এটা আইনক্স ফোরামে যাবে না? আপনাদের তো মুখ আটকে যায়। আজকাল তো প্রত্যেকটা মিডিয়ায় পারচেজেবল, প্রত্যেকটা একটা প্রাইস ট্যাগ আছে। আপনারা জানেন আমার পডকাস্টে যে গেস্ট এসছে তাকে যদি আমি ইনসাল্ট করি তাহলে আর গেস্ট আসবে না, তাহলে স্পন্সরশিপটা পরের বার থেকে আর পাবো না। প্রত্যেকে মেইন স্ট্রিম মিডিয়া ছেড়ে পডকাস্ট করতে আসছে। ইনফ্যাক্ট যে ম্যাডাম হোস্ট, উনি নিজেও নিউজ মিডিয়ার সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন। এরকম বহু পডকাস্টার আছে যারা অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম মিডিয়ার সাথে অ্যাসোসিয়েটেড ছিল। তার মানে দিস ইজ আ লিউক্রেটিভ বিজনেস, দিস ইজ দ্য ফিউচার। অ্যাজ অফ নাও আপনি ফিউচারকে হ্যাটা করছেন, যেখানে আপনার নিজস্ব পাস্ট ব্লিক। অসাধারণ দাদা, আপনি এত জ্ঞান দিলেন সোশ্যাল মিডিয়া নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে আপনার এত প্রবলেম, অথচ আপনি নিজেই সোশ্যাল মিডিয়াতে আছেন। চমৎকার। কোনো ডিরেক্টর পৃথিবীতে নেই যার 7টা ছবির মধ্যে 7টাই হিট। আমার প্রথম ছবি থেকে প্রত্যেকটাই হিট। মানে আপনি বলতে চাইছেন যে সারা বিশ্বে একমাত্র চিরঞ্জিত চক্রবর্তী আছে যার 7খানা ফিল্ম হিট হয়েছে? কারণ আপনার ডিডাকশন অনুযায়ী আমার যতদূর মনে হচ্ছে কেচো করতে কেউটে টাইটানিকের থেকেও বড় হিট। ফিল্ম রিভিউয়ার প্রথমত একজন ফিল্ম লাভার, সে ফিল্ম দেখে। আমরা প্রত্যেকে ফিল্ম রিভিউয়ার। বাড়িতে বসে যখন একটা ফিল্ম দেখে এসে আলোচনা করেন, সেটাই একটা ফিল্মের রিভিউ। আপনার আর আমাদের মধ্যে পার্থক্য, আমরা এই কনফিডেন্সটুকু জোগাড় করে ক্যামেরার সামনে এসে সেটা নিয়ে কথা বলি, এবং বারংবার ফিল্ম দেখতে দেখতে হয়তো কিছু রেগুলার প্যাটার্নস আমাদের চোখে ধরা পড়ে। এইটুকুই পার্থক্য। আজকে যে কেউ চাইলে একজন ফিল্ম রিভিউয়ার হতেই পারে। তো চিরঞ্জিত বাবু, বয়স অনেক হয়েছে, নিজের যাই আপনার সেলফ পারসিভড লেগাসি আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য মুকেশ খান্নার মতো সব জায়গায় গিয়ে এরকম ছড়াবেন না। আপনি যে ভিডিওতে বলছেন এই জায়গায় উত্তম সুচিত্রা কি কোনোদিন পড়েছিল? এই ফর্ম অফ মিডিয়াটাই এক্সিস্ট করতো না, এখন করে। কতগুলো জব ক্যাটাগরি আছে যেগুলো আর এক্সিস্টই করে না। কিছু কিছু প্রফেশন ডাইং, আর কিছু কিছু প্রফেশন অলরেডি ডেড। আবার সেরকমই কিছু কিছু প্রফেশন একদমই নতুন। দাদা এগুলো নতুন প্রফেশন, আপনার অ্যাকসেপ্ট করতে প্রবলেম হচ্ছে? আপনি যেরকম যাত্রাপালাটাকে সিনেমা এনেছিলেন এবং ভেবেছিলেন আহা 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 কি অ্যাচিভ করে ফেললাম, আপনারা যে অন্যায় অবিচার চালিয়ে গেছেন কয়েক দশক ধরে, যদি ভাবেন এখনো লোকে মুখ বুঝে সেগুলো সহ্য করবে, তাহলে খুবই ভুল ভাবছেন। ইটস বেটার ইউ অ্যাকসেপ্ট ইউর ফেট, বি মোর ওপেন মাইন্ডেড, নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিন, অডিয়েন্সকে রেসপেক্ট করুন, নিজেদের ডিলিউশনটা কাটান, এবং ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য সব টাকা নিজের পকেটে না পুড়ে দয়া করে এবার একটু কিছু ইনভেস্ট করুন। অন দিস নোট আই উড লাইক টু এন্ড দিস ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।